কোপটিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ রয়েছে এবং কোপটিভ বাংলার সাথে রয়েছো। শিক্ষার্থী, এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন 2025 সালে দ্বাদশ শ্রেণীতে, আপনাদের জন্য ইংলিশ আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শিক্ষার্থী। সেটা হচ্ছে ইউজ অফ সাম ওয়ার্ডস অর ফ্রেজ, যেটা আমরা রাইট ফ্রম ভার্বের মতো বলে থাকি। সেটার কয়েকটা রুলস আমি দেখাচ্ছি, যে রুলসগুলো মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। শিক্ষার্থী, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে আগেই বলে রাখি যে তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ বিএম শাখা থেকে অথবা ভোকেশনাল শাখা থেকে, তোমাদের যেই ইংলিশ সাবজেক্টে কিন্তু বিএম এবং ভোকেশনালের জন্য একই প্রশ্ন হয়, বিগত সালে দেখে এসেছি। তো সেই ক্ষেত্রে এই সাজেশনটা তোমাদের, এই ক্লাসটা তোমাদের দুই বিএম এবং ভোকেশনাল দুটার জন্যই কার্যকরী হবে। আর তোমরা যারা স্পেশাল সাজেশন নিতে চাও, তোমরা জানো কোপটিভ বাংলা বিগত বছরগুলো যে সাজেশন দিয়ে থাকে, সেখান থেকে 75, 85, কিছু কিছু সাবজেক্ট আছে 95%ও কমন চলে আসে শিক্ষার্থীবৃন্দ। তো এবছরও কোপটিভ বাংলা স্পেশাল সাজেশন দেওয়া শুরু করেছে। তোমরা যারা পরীক্ষার আগে এখনো পড়াশোনা শুরু করো নাই অথবা বুঝে উঠতে পারছো না কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে পড়বে, সাজেশনটা নিয়ে নাও। সাজানো গোছানো, একেবারে কোনো বই গাইড কিছুই লাগবে না, সাজেশন উত্তর সহ আছে, খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবো। ওকে শিক্ষার্থী, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এটার ব্যবহার কেমন? আচ্ছা, সাবজেক্টকে বাধ্য হয়ে কিছু করাতে বোঝাইতে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার হয়, মানে একটা সাবজেক্ট এটা করতেই হবে এরকম বোঝাইতে সেটা হয়। সেই ক্ষেত্রে এটা তুমি কিভাবে কাজ করবে? সাবজেক্ট বসবে, হ্যাভ টু হ্যাজ টু বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন বসবে। যেমন দ্য বয় হ্যাজ টু রিড অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম, মানে পাস করতে হলে তাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, এটা জোর দেওয়া বুঝিয়েছে। তাহলে হ্যাজ অথবা হ্যাভ টু যদি ব্যবহার হয়, তাহলে পরে যে ভার্ব থাকে, মূল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, এতটুকু মনে রাখলেও হবে। এবার আসে হ্যাড টু, অতীতকালে সাবজেক্টকে বাধ্য করাইতে হ্যাড টু, একই রকম সেম। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা উদাহরণ, দে হ্যাড টু কমপ্লিট দ্য ওয়ার্ক স্টার্টে। এই যে স্টার্টে থাকার কারণে এটা পাস্ট হয়ে গেছে, যার কারণে হ্যাড টু এসেছে, এবং সেই ক্ষেত্রেও এটা কিন্তু কমপ্লিট হয়েছে। উড রেদার, সাবজেক্ট একটি কাজ থেকে অন্য একটি কাজ করতে বেশি পছন্দ করে, এরূপ বোঝালে উড রেদার হয়। কি বলছে? সাবজেক্ট একটা কাজ থেকে আর একটা কাজ করতে যদি বেশি পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে উড রেদার হয়। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড রেদার, ভার্বের বেস ফর্ম প্লাস দেন প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আই উড রেদার ডাই দেন বেগ, মানে ভিক্ষার থেকে সে মরে যেতেই পছন্দ করে, এরকম। হ্যাড বেটার, হ্যাড বেটার সাথে থাকলে আমরা বুঝবো কিছু করা ভালো, বরং ভালো, এরূপ বোঝাইতে হ্যাড বেটার হয়। যেমন সাবজেক্ট বসবে, হ্যাড বেটার বসবে, বেস ফর্ম বসবে, অবজেক্ট। যেমন ইউ হ্যাড বেটার মিট দ্য ডক্টর, ইউ হ্যাড বেটার মিট দ্য ডক্টর। এবার হচ্ছে বি বর্ন অথবা ওয়াজ বর্ন, এটা হচ্ছে দ্য রাইটার ওয়াজ বর্ন, এটা একেবারে ইজি। অ্যাট অ্যালোন অর্থ হলো মোটেই না বা দূরের কথা, এরকম। সেক্ষেত্রে আই ক্যান নট ওয়াক এ মাইল অ্যাট অ্যালং 2 মাইলস, বলছে আমি 1 মাইলই হাঁটতে পারি না, 2 মাইলের দূরে থাক, এরকম। অ্যাজ ইফ বা অ্যাজ দো, মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস, যদি থাকে এটা অর্থ হচ্ছে যেন। যদি থাকে তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রথম হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট। যেমন হি টক অ্যাজ ইফ,